আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের সংকটে চীন রাশিয়া নীরব কেন? প্রশ্নের মুখে পুরনো বন্ধুত্ব। জোরে সোরে চলছে ষড়যন্ত্র। গাজাবাসীদের উচ্ছেদ করে ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়া পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ধুলোবালিযুক্ত আটা কুড়িয়ে নিচ্ছে ফিলিস্তিনিরা, ভিডিও ভাইরাল। চীনের যুদ্ধ বিমানের ধাওয়ায় পালালো জাপান, ফিলিপাইনের যুদ্ধ বিমান। ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করে যুক্তরাজ্যের বিমান প্রদর্শনীতে 2 আন্তর্জাতিক পুরস্কার জিতল পাকিস্তানি যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক উদ্বেগে ভারতীয় শিক্ষার্থীরা। 2016 সালে নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগে ওবামার বিচার দাবি তুলসীর। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন ইরানে সামরিক হামলা চালাচ্ছিল, তখন তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 মিত্র চীন এবং রাশিয়া নিজেদের নীরব অবস্থান রেখেছিল। সম্প্রতি চীনের তিয়ানজিন শহরে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেন যে আঞ্চলিক জোটগুলোর উচিত ছিল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে প্রতিক্রিয়া জানানো। তিনি আরও জানান যে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলি আক্রমণের শিকার হলে তার পুরনো মিত্রদের উচিত ছিল পাল্টা জবাব দেয়া, যদিও তেহরান এমন আশাই ছিল। বাস্তবে সেরকম কিছু ঘটেনি। চীন ও রাশিয়া ইরানের প্রতি তাদের বন্ধুত্বের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রশ্নটি উঠে এসেছে যে ইরান কি মস্কো এবং বেইজিং এর সাহায্য পাবে? ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ থাকলেও চীন সরাসরি ইরানের পক্ষ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। চীন কৌশলে একটি নিষ্ক্রিয় অবস্থান বজায় রেখেছে। এমনকি সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনেও ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন চীন স্পষ্ট করে জানিয়েছে যে তারা অন্যের সংঘাতে নিজেকে জড়াতে চায় না। অর্থনৈতিক ক্ষেত্রে ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী এবং চীন ইরান থেকে প্রায় 90% অপরিশোধিত তেল কেনে। এই সম্পর্কের মাধ্যমে 2024 সালে ইরান প্রায় $40 বিলিয়ন মুনাফা অর্জন করেছে। তবে চীন এবং ইরান এর মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। রাশিয়াকেও চীন সরাসরি বড় অস্ত্র সরবরাহ করেনি, তবে জ্বালানি এবং রিনিউয়েবল এনার্জি সরবরাহের মাধ্যমে মস্কোর সামরিক শক্তি বজায় রাখতে সাহায্য করেছে। বিশ্লেষকদের মতে ইরান যতই চীনের দিকে ঝুঁকুক না কেন, বেইজিং এর মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের শিথিলতা বজায় রাখা। চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে কোনো সামরিক জোট নেই এবং পশ্চিমা বিরোধী অসন্তোষের ভিত্তিতে শক্তিশালী কোনো জোট গঠন সম্ভব নয়। ফলে ভবিষ্যতে ইরানকে একাই নিজেদের লড়াইয়ে জড়াতে হবে। চীন আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি এবং দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বললেও সরাসরি ইরানের পক্ষে কোনো কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী নয়। অন্যদিকে রাশিয়া বর্তমানে ইউক্রেনে যুদ্ধরত থাকায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি সংঘাতে জড়াতে চায় না। সব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামীতে ইরানকে একাই লড়তে হবে এবং চীন বা রাশিয়া তেহরানের পক্ষে সরাসরি কোনো পদক্ষেপ নেবে না। জোরে সোরে চলছে ষড়যন্ত্র। গাজাবাসীদের উচ্ছেদ করে ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়া পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চায় ইসরায়েল। নিজেদের এমন পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিব এবার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের। এই লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, বার্নিয়া চাইছেন গাজার ফিলিস্তিনিদের ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং লিবিয়ায় স্থানান্তর করতে। এই 3 দেশ নাকি ফিলিস্তিনিদের ব্যাপক সংখ্যায় গ্রহণে আগ্রহ দেখিয়েছে বলে তিনি দাবি করেন। তবে তাদের চূড়ান্তভাবে রাজি করাতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ওয়াশিংটন সফরে বার্নিয়া বৈঠক করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে। সেখানে তিনি এই পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেন। তবে ওই বৈঠকে উইটকফ ইসরায়েলি প্রস্তাব নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছে এক সূত্র। এমনকি যুক্তরাষ্ট্র সরকার আদৌ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা তাও এখনো স্পষ্ট নয়। পুরো বিষয়
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় কিংবা ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বিশ্লেষকদের মতে গাজার চলমান সংকটের মধ্যে এমন প্রস্তাব আরও বেশি উদ্বেগের কারণ হতে পারে, কারণ এতে একদিকে যেমন জাতিগত স্থানান্তরের অভিযোগ উত্থাপিত হতে পারে, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগও সামনে আসতে পারে। ধুলো বালির মধ্যে পড়ে আছে আটা, আর সেই আটায় কুড়িয়ে নিচ্ছে ফিলিস্তিনিরা, এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশ করেছে, ইসরায়েলের অবরোধ ও মারাত্মক ক্ষুধা নীতির কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। রীতিমতো দুর্ভিক্ষ চলছে সেখানে, লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে এক টুকরো রুটির জন্য মরিয়া হয়ে উঠেছে তারা। গাজার কিছু এলাকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত সংস্থা জিএইচএফ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি নগণ্য। তাছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্যের সন্ধানে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তাতে প্রতিদিনই মানুষ মরছে। জাতিসংঘের তথ্য মতে ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি গুলিতে এখন পর্যন্ত ৮ শতাধিক ক্ষুধার্ত ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এমন নিশ্চিত মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও ত্রাণ সহায়তা কেন্দ্রের সামনে জড়ো হচ্ছে গাজাবাসী, এমনকি ধুলোবালির মধ্যে পড়ে থাকা আটাও কুড়াচ্ছে তারা। টিআরটি ওয়ার্ল্ডের তথ্য মতে ইসরায়েলি অবরোধের কারণে গাজার ফিলিস্তিনিরা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। বেঁচে থাকার জন্য তারা বালিতে পড়ে থাকা দূষিত আটা সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। এমনই একটি ভিডিও গত শুক্রবার 18 জুলাই তাদের হাতে আসে। এদিকে খাদ্য সংকটের কারণে অপুষ্টির শিকার রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গাজার হাসপাতালগুলো এখন রোগীতে ভরে আছে। নতুন কোনো রোগী আসলেও তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। রোগীর চাপে চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টির শিকার এত মানুষ হাসপাতালে আসছে যা নজিরবিহীন। দিনের পর দিন পেটে দানা পানি না পড়ায় তারা চরম ক্লান্ত হয়ে পড়েছে। নড়ার শক্তিও আর অবশিষ্ট নেই। কারো কারো স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। চীনের আকাশ ও সাগরে আবারও শক্তির প্রদর্শন ঘটেছে, যা বিদেশি যুদ্ধ বিমানকে আকাশে পালাতে বাধ্য করেছে। দেশটির দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী সান্ট এবং লিয়াওয়িং কয়েক সপ্তাহ ধরে প্রশান্ত মহাসাগরে গভীরে নিজেদের মহড়া চালাচ্ছে। এর ফলে জাপান এবং ফিলিপাইন সহ প্রতিবেশী দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। চীনের সামরিক বাহিনী বিশেষত জেফ-টি যুদ্ধ বিমান দিয়ে প্রস্তুতি নিচ্ছে। লিয়াওয়িং রণতরীয় আধুনিক যুদ্ধ বিমানে সজ্জিত, যার ফলে তাদের বিরুদ্ধে যে কোনো বিদেশি বিমানের জন্য টিকে থাকা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শি জিনপিং এর অধীনে চীনা বাহিনী তাদের শক্তি প্রদর্শন করেছে, যেখানে বিদেশি বিমানগুলো 1 মিনিটও টিকতে পারছে না। জাপান, যা সমুদ্রের নিরাপত্তায় চিন্তিত, অভিযোগ জানিয়েছে যে চীনের বিমানবাহী রণতরীগুলো তাদের বিমান ও জাহাজের নিকটবর্তী হয়ে যাচ্ছে, কখনো কখনো একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে চলাচল করছে। সেই রকমই একটি ঘটনা ঘটেছিল 7 জুন, যখন চীনা যুদ্ধ বিমান 40 মিনিট ধরে জাপানি নজরদারি বিমানটিকে অনুসরণ করেছিল। পরবর্তী দিনও এটি দ্বিগুণ সময় ধরে জাপানি বিমানটির কাছাকাছি উড়েছিল। জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় চীন বাহিনীর কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে 25 মে থেকে 500 বার চীনা যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অবতরণ ও উড্ডয়ন তারা পর্যবেক্ষণ করেছে। এই পরিস্থিতি জাপানকে শঙ্কিত করেছে, কারণ চীনের 2 বিমানবাহী রণতরী তাদের অদূরবর্তী দ্বীপপুঞ্জের কাছে এসে তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং জানান, চীনের সামরিক কার্যক্রম আন্তর্জাতিক আইন ও অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি দাবি করেন, জাপানের ঘনিষ্ঠ নজরদারি সামুদ্রিক এবং আকাশ নিরাপত্তায় ঝুঁকি তৈরি করেছে। চীন জাপানকে এই ধরনের বিপজ্জনক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে, কারণ এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। যুক্তরাজ্যের রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু 2025-এ পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমান দুটি বিভাগে শীর্ষ পুরস্কার জিতেছে। শনিবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এই খবর দেয়। 18 থেকে 20 জুলাই পর্যন্ত চলমান RIAT বিশ্বের
বৃহত্তর সামরিক বিমান প্রদর্শনীগুলোর মধ্যে অন্যতম। রয়্যাল এয়ার ফোর্স চ্যারিটেবল ট্রাস্টের ওয়েবসাইট মতে 50 বছরেরও বেশি সময় ধরে এটি আয়োজিত হয়ে আসছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অত্যাধুনিক F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান এবং C-130 হারকিউলিস পরিবহন বিমান নিয়ে গঠিত PAF এর একটি দল মর্যাদাপূর্ণ RIAT 2025-তে অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স বেজ ফেয়ারফোর্ডে অবতরণ করেছে। এই সপ্তাহের শুরুতে দেওয়া ISPR এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানগুলি PAF IL-78 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কের সহায়তায় যুক্তরাজ্যের পথে সফলভাবে আকাশ থেকে আকাশে রিফুয়েলিং অভিযান পরিচালনা করে। এদিকে C-130H হারকিউলিসকে কনকোর্স ডি এলিগেন্স ট্রফি প্রদান করা হয়েছে। বিমানের চমৎকার উড়ান এবং প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারগুলি দেওয়া হয়েছে জানানো হয় পিটিভির খবরে। এতে আরও বলা হয়েছে যে F-17C ব্লক ও 3 পাকিস্তানের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির প্রতিনিধিত্ব করে। এই সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের বিমান চলাচল খাতকে সম্মানিত করেছে। পিটিভি IRAT-তে সাফল্যকে পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতার স্বীকৃতির প্রমাণ বলে অভিহিত করেছে। মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষের সময় গভীর রাতে হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করে। ঘটনার 1 মাস পরে PAF আনুষ্ঠানিকভাবে স্বীকার করে কামরা ভিত্তিক 15 স্কোয়াড্রনই বিমানগুলি ভূপাতিত করার দায়িত্বে ছিল। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্য হারে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান জটিলতার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন হায়দ্রাবাদের শিক্ষা বিষয়ক পরামর্শদাতারা। তাদের মতে গত বছরের তুলনায় এবার বিদেশগামী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 70% কমে গেছে। মূলত যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সংকট ফ্রিজ থাকা এবং হঠাৎ করে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া এই পরিস্থিতির মূল কারণ। হায়দ্রাবাদের ওভারসিজ কনসালটেন্টের প্রতিনিধি সঞ্জীব রায় বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই সময়ের মধ্যে সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীর ভিসা ইন্টারভিউ হয়ে যায় এবং তারা যাওয়ার প্রস্তুতি নেয়। এবার আমরা প্রতিদিন ওয়েবসাইট রিফ্রেশ করছি একটা সংকট খোলার আশায়। এটা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল ভিসা পর্যায়ক্রমে ছাড়া হবে, কিন্তু বাস্তবে স্পষ্টতা নেই বলে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। কেউ বুক করেও কনফার্মেশন পাচ্ছে না। অঙ্কিত জৈন নামের একজন কনসালটেন্ট বলেন, হয়তো সিস্টেম টেস্টের জন্যই এমনটি হচ্ছে। এমন সংকটে ভারতের অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আবেদন বাতিল করে জার্মানি, কানাডা ও ইউরোপের দিকে ঝুঁকছেন। 23 বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, সম্ভবত পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটাই শেষ, তাই আমি আমার আবেদন তুলে নিয়েছি। কনসালটেন্ট অরবিন্দ মন্দুভা বলেন, যদি আগামী কয়েকদিনে নতুন সফটওয়্যার না ছাড়া হয়, হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যাবে। প্রতিদিনই ছাত্রছাত্রী ও অভিভাবকদের আতঙ্কিত কল পাচ্ছে। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের আয়োজন করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তৎকালীন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, গ্যাবার্ড অভিযোগ করেছেন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পিতভাবে ভুয়া গোয়েন্দা তথ্য তৈরি করা হয়। তার ভাষায়, 2016 সালে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা একটি রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন। তারা আমেরিকান জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা পালনে বাধা দিতে চেয়েছিলেন। তিনি আরো বলেন, ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একটি দীর্ঘমেয়াদী অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিলেন এবং রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল তা ছিল ভুয়া এবং অবিশ্বস্ত। গ্যাবার্ডের দাবি, ওই তথ্যে ব্যবহৃত হয়েছিল বিতর্কিত স্টিল ডর্জিয়ার, যা তৈরি করেছিল ব্রিটিশ গোয়েন্দা বিশ্লেষক ক্রিস্টোফার স্টিল। তুলসী গ্যাবার্ড বলেন, এই ষড়যন্ত্রে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা জরুরি। দেশের গণতন্ত্র
গণতন্ত্র, জনগণের আস্থা ও আমাদের ভবিষ্যতের উপর নির্ভর করছে। তিনি জানান, তার দাবির পক্ষে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বেশ কিছু নথি জমা দিয়েছেন, যার মধ্যে রয়েছে ওবামা প্রশাসনের সময়কার সাইবার হুমকি সংক্রান্ত একটি আংশিকভাবে গোপন গোয়েন্দা মূল্যায়ন এবং তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারের কার্যালয় থেকে প্রকাশিত কিছু গোপন মেমো। গ্যাবার্টের অভিযোগে তাদের নাম এসেছে। তাদের মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তৎকালীন CIA পরিচালক জন ব্রেনান, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এবং FBI উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকাব। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের সংকটে চীন রাশিয়া নীরব কেন? প্রশ্নের মুখে পুরনো বন্ধুত্ব। জোরে সোরে চলছে ষড়যন্ত্র, গাজাবাসীদের উচ্ছেদ করে ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়া পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ধুলোবালি যুক্ত আটা কুড়িয়ে নিচ্ছে ফিলিস্তিনিরা, ভিডিও ভাইরাল। চীনের যুদ্ধ বিমানের ধাওয়ায় পালালো জাপান, ফিলিপাইনের যুদ্ধ বিমান। ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করে যুক্তরাজ্যের বিমান প্রদর্শনীতে 2 আন্তর্জাতিক পুরস্কার জিতল পাকিস্তানি যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক উদ্বেগে ভারতীয় শিক্ষার্থীরা। 2016 সালে নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগে ওবামার বিচার দাবি তুলসীর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।